সুপ্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের সুনির্দিষ্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নেই আমাদের আজকের আলোচিত টপিকটি কি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা চিন্তা করি, কিন্তু আসলে আমরা কি দিয়ে চিন্তা করি? প্রশ্নটি আসলে চিন্তায় ফেলে দেওয়ার মতো নয় নিশ্চয়ই, কারণ আমরা খুব সহজভাবেই বলতে পারি যে আমরা আসলে এই অঙ্গটি দিয়ে চিন্তা করি, তাই না? আমাদের প্রত্যেকেরই এই অঙ্গটি আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচিত বিষয়টি কিন্তু এই অঙ্গটি সম্পর্কিত, যেটি হচ্ছে আমাদের মস্তিষ্ক বা ব্রেইন। তো অনেকের ভেতরে হয়তো তোমাদের ভেতরে অনেকের প্রশ্ন জাগে যে আসলে কি নিয়ে গঠিত আমাদের এই মস্তিষ্ক এবং মস্তিষ্কের অংশগুলোর নামই বা কী। আবার অনেকে ভেবে থাকতে পারো যে মস্তিষ্ক কি পুরোটাই একাই সব কাজ নিয়ন্ত্রণ করে, নাকি মস্তিষ্কের বিভিন্ন অংশগুলো নিয়ন্ত্রণ করে। আসলে প্রশ্ন এরকম সবারই হয়ে থাকতে পারে, কি দিয়ে গঠিত আমাদের এই মস্তিষ্ক, আবার কি ধরনের কাজ করে এর বিভিন্ন অংশ। আসলে আমাদের এই সকল প্রশ্নের সমাধান রয়েছে আমাদের আজকের এই ক্লাসটিতে। সাথে থাকো, প্রত্যাশা করছি তোমাদের এই প্রশ্নগুলোর জবাব তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠই হচ্ছে মস্তিষ্ক নিয়ে এবং এর গঠন আর কাজ নিয়ে। তো চলো আমরা আমাদের আজকের শিখন ফলটি দেখে নেই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মানুষের মস্তিষ্কের প্রধান অংশসমূহের গঠন ব্যাখ্যা করতে পারবে, মানুষের মস্তিষ্কের কাজ ব্যাখ্যা করতে পারবে, মানুষের মস্তিষ্কের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই চিত্র দুটির মাধ্যমে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে মস্তিষ্ক কোথায় অবস্থান করে। আমরা জানি যে আমাদের মাথায় মস্তিষ্কের অবস্থান। তো মাথার কোন জায়গায়? তোমরা নিশ্চয়ই এই অংশটির নাম সুনিশ্চিতভাবে বলতে পারবে যে এটি আর কিছু নয়, এটি হচ্ছে আমাদের করটি। তাহলে মস্তিষ্কের অবস্থান কোথায়? আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি যে এটি সুনির্দিষ্ট একটি অংশের ভেতরে অবস্থান করছে। এটি আসলে করটির অভ্যন্তরে অবস্থান করে। তাহলে কেউ যদি প্রশ্ন করে যে মস্তিষ্কের অবস্থান কোথায়, আমরা কি সহজে বলতে পারবো না? নিশ্চয়ই বলতে পারবো, মস্তিষ্ক করটির অভ্যন্তরে অবস্থান করে। কিন্তু প্রশ্ন আরেকটি হলো যে মস্তিষ্কের বাইরের দিকে কি কোনো কাভারিং রয়েছে? থাকলে আমরা তাকে কি বলি? বা মস্তিষ্কের যে আবরণ থাকে, মস্তিষ্ক যা দ্বারা আবৃত, তাকে আমরা কি বলি? তার গঠনই বা কী রকম? আসলে মস্তিষ্কের এই আবরণকে বলি আমরা মেনিনজেস। আর এটাও মনে রাখা জরুরি, এই মেনিনজেস বা মস্তিষ্কের আবরণী যদি কোনো রোগাক্রান্ত হয়, তাহলে আমরা সেই রোগকে নাম দিয়েছি মেনিনজাইটিস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে মস্তিষ্ক মেনিনজেস নামক এক ধরনের আবরণী দ্বারা আবৃত। তো আমরা যদি এখানে দেখি যে এটি হচ্ছে আমাদের মস্তিষ্ক, এবং এই মস্তিষ্কের এই আবরণীটি বা মস্তিষ্কের চারদিকে কিভাবে কাভারিং করে রাখে আমাদের বিভিন্ন অংশগুলো। মস্তিষ্কের একেবারে বাইরের অংশ ত্বক, এবং এর পরের অংশ থাকে হলো অ্যাপোনিউরোসিস, এর পরের অংশটি হলো অ্যাপোনিউরোসিস, এর পরের অংশটি হলো পেরিওস্টিয়াম, কারণ আমরা জানি যে বোনসের বাইরের দিকের আবরণ পেরিওস্টিয়াম। এরপর থাকে হলো বোনস বা অস্থি বা করটি, আমাদের মস্তিষ্ককে সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হচ্ছে। এরপরে হলো মস্তিষ্কে যে মেনিনজেস, এটি আসলে তিনটি অংশ নিয়ে গঠিত। তো মস্তিষ্কের মেনিনজেস নামক সুদৃঢ় মজবুত আবরণ দ্বারা আবৃত থাকে, এবং মেনিনজেসের মধ্যে আলাদা আলাদা তিনটি ঝিল্লি বা পর্দা দ্বারা গঠিত অবস্থা থাকে। একেবারে বাইরের দিকে যেটা, সেটার নাম দিয়েছি আমরা ডুরা ম্যাটার। এর পরের অংশটাকে বলেছি আমরা অ্যারাকনয়েড ম্যাটার। এর পরের অংশটার নাম বলেছি আমরা পায়া ম্যাটার। তাহলে এই তিনটি অংশ নিয়ে বা তিনটি আলাদা ঝিল্লি নিয়ে মেনিনজেস তৈরি। মনে রাখতে হবে, মেনিনজেসের এই তিনটি অংশের নাম হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার। আমরা সুস্পষ্টভাবে একটি মানুষের মেনিনজেস, মস্তিষ্কের আবরণী বা মেনিনজেসের এই তিনটি অংশ দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মস্তিষ্ক আসলে প্রধানত কতটি অংশ নিয়ে গঠিত? আমাদের ব্রেইন বা মস্তিষ্ক প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক। এটির আবার কিছু অংশ থাকে, যেমন সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আরেকটি অংশকে বলেছি আমরা মধ্য মস্তিষ্ক। এর অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক আবার অনেকগুলো অংশ থাকে,
সেরেব্রাম পেডাঙ্কাল, কর্পোরা কোয়াড্রিজেমিনো, সেরেব্রাল একুইডাক্ট, এই ধরনের অংশগুলো রয়েছে। তো তোমাদের পাঠ্য বইটিতে মধ্য মস্তিষ্কের শুধুমাত্র মধ্য মস্তিষ্ক কোন অংশে গঠিত, কোন জায়গায় অবস্থান, সে বিষয়টি দেয়া হয়েছে। আর আমরা একটা অংশ দেখতে পাচ্ছি যে পশ্চাৎ মস্তিষ্ক, তাহলে পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক থেকে বলেছি আমরা। এটিও কয়েকটি অংশ নিয়ে গঠিত, যেমন সেরেবেলাম, মেডুলা অবল্যাঙ্গাটা এবং পন্স। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রত্যেকটি অংশ নিয়ে আলাদা করে আলোচনা করি এবং দেখি প্রত্যেকটি অংশ কিভাবে গঠিত আর কি কাজ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অগ্র মস্তিষ্ক, যাকে আমরা গুরু মস্তিষ্ক বলে থাকি। অগ্র মস্তিষ্কের মধ্যে বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে হচ্ছে অগ্র মস্তিষ্কের সবচেয়ে যে বড় অংশটি, এটি হচ্ছে সেরেব্রাম। তাহলে এই সেরেব্রামটি আবার কিছু অংশ নিয়ে গঠিত, সেটি আমরা একটু পরেই দেখব। তো এর বাইরে আছে হলো হাইপোথ্যালামাস। আমরা অবস্থানটুকু জেনে নিই, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের সাথে আবার পাশে উপরের দিকে এখানে থ্যালামাস অবস্থান করছে। আমরা আবার এই প্রত্যেকটি অংশকেই আলাদা করে দেখি যে এদের গঠনটা কীরকম। তবে মস্তিষ্কের প্রধানত আমরা তিনটি অংশ দেখলাম। অগ্র মস্তিষ্কের প্রধানত আমরা তিনটি অংশ দেখলাম। এই তিনটি অংশ হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরেব্রামটা আসলে একেবারে মস্তিষ্ককে বাইরে থেকে দেখলে যে অংশটা দেখে মনে হয় যেটা মস্তিষ্ক, ঠিক এই বাহ্যিক গঠন দেখেই মনে হয় যে এই মস্তিষ্কের গঠনটা কেমন, সেটি আসলে সেরেব্রাম। তাহলে মস্তিষ্কের প্রায় 80% অংশ গঠন করে কে? সেরেব্রাম। এবং দুটি বড় ও কুণ্ডলী পাকানো খাঁজ বিশিষ্ট আর খণ্ড দুটিকে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। পাশাপাশি যে দুটো খণ্ড আমাদের মস্তিষ্কের একেবারেই বাইরের, বারবার বলছি যে বাইরের দিক থেকে মস্তিষ্ককে দেখলে যেটা মনে হয় সেই অংশটাই কিন্তু আসলে সেরেব্রাম। তাহলে এই সেরেব্রামটা আরেকটা নামে মানে পরিচিত, এখানে বলা হয়েছে যে সেরেব্রাল হেমিস্ফিয়ার। তাহলে এটা হচ্ছে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, ডান দিকে যেটা, আর বাম দিকে যেটা থাকে সেটা হচ্ছে বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। তো আমরা এখানে চিত্রে আরও দেখতে পাচ্ছি যে খণ্ড দুটিকে কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত অবস্থায় থাকে। এখানে একটা গঠন আমরা দেখতে পাচ্ছি যে দুটি সেরিব্রাল অংশ এবং কর্পাস ক্যালোসাম, এখানে এক ধরনের একটা ব্যান্ডের মতো একটা অংশ আছে, যে অংশটা এই দুটো খণ্ডকে একসাথে যুক্ত করে থাকে। আমরা মস্তিষ্কের লম্বচ্ছেদ করে দেখেছি এখানে, এই জন্য এই অংশটি এরকম দেখাচ্ছে। এর পাশে আরেকটি খণ্ড ঠিক এভাবে যুক্ত অবস্থায় থাকবে। আমাদের এই সেরেব্রামকে আমরা যদি আরো একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যায় যে সেরেব্রামের উপরে 2 থেকে 4 মিলিমিটার অংশ সেরেব্রাল কর্টেক্স বা গ্রে ম্যাটার দিয়ে গঠিত। একেবারে এই যে ধূসর বর্ণের যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলেছি আমরা গ্রে ম্যাটার। আর ভেতরের দিকে আবার থাকে কর্টেক্সের ভেতরে হোয়াইট ম্যাটার নির্মিত সেরেব্রাল মেডুলা। তাহলে বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে সেরেব্রাল কর্টেক্স, যেটি গ্রে ম্যাটার নামে পরিচিত। বাইরের অংশটাকে বলেছি আমরা কর্টেক্স, আর ভেতরের অংশটাকে বলেছি আমরা মেডুলা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট ম্যাটার নির্মিত যে অংশটা সেটি হচ্ছে মেডুলা। কর্টেক্সের মধ্যে আমরা কর্টেক্সের মধ্যে যে বাইরের দিকে তো কর্টেক্স, তাহলে কর্টেক্সের যে উঁচু স্থানসমূহ এটাকে আমরা নাম দিয়েছি হলো জাইরাস। তো মস্তিষ্কের যে খাঁজ বিশিষ্ট উঁচু স্থানগুলো থাকে, এই উঁচু স্থানগুলোর নাম দিয়েছি আমরা হলো জাইরাস। আর যে নিচু স্থানগুলো থাকে, এই যে নিচু 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 যে স্থানগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা, এই নিচু স্থানগুলোকে আমরা বলেছি হলো সালকি। তাহলে আমরা কর্টেক্সের এখানে দুটো অংশ দেখলাম বাইরের দিক থেকে, উঁচু উঁচু অংশগুলোর নাম বলেছি আমরা জাইরাস, নিচু অংশগুলোর নাম বলেছি আমরা সালকি। আসলে এই সেরেব্রাম আরও কতগুলো খণ্ড নিয়ে গঠিত। আমাদের করোটির যে খণ্ডগুলো আছে এই খণ্ডগুলো নিয়ে সেরেব্রাম আসলে 6টি খণ্ড নিয়ে গঠিত, তোমরা এখানে দেখতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন আরও বড় ক্লাসে উঠবে তখন এই সংক্রান্ত বা এই খণ্ডগুলো সংক্রান্ত আলোচনা তোমরা সেখানে দেখতে পাবে। শুধু এখন জেনে রাখো যে আমাদের এই সেরেব্রাম কয়েকটি খণ্ডে বা লোবে বিভক্ত। এরপর হচ্ছে থ্যালামাস। আমরা দেখতে পাচ্ছি যে মস্তিষ্কের অগ্র মস্তিষ্কের একটি অংশ হচ্ছে কি থ্যালামাস, এবং সেরেব্রামের নিচের দিকে মেডুলা সংলগ্ন দুটি ক্ষুদ্র এবং ডিম্বাকৃতির যে অংশ, এটার নাম বলেছি আমরা থ্যালামাস। তো গ্রে ম্যাটার দিয়ে গঠিত অংশ হচ্ছে থ্যালামাস। থ্যালামাসটা কি দিয়ে গঠিত? গ্রে ম্যাটার দিয়ে গঠিত। যদিও এটা ভেতরের অংশ, তারপর এটি গ্রে ম্যাটার নির্মিত। প্রতিটি থ্যালামাসের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। একটি স্নায়ুরজ্জুর যোজক দ্বারা এরা পরস্পর সংযুক্ত অবস্থায় থাকে। যেহেতু আমরা দেখলাম যে
দুটি থ্যালামাস অংশ কয়টি থাকে? দুটি থাকে, ডিম্বাকৃতির অংশ। এরপরে অংশটুকুর নাম জানি আমরা হাইপোথ্যালামাস। এটিও আমরা আলোচনা করছি যে অগ্র মস্তিষ্কের বিভিন্ন অংশ নিয়ে। তো হাইপোথ্যালামাস কি কাজ করে? এটি থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত, গ্রে ম্যাটারে নির্মিত এবং অনেকগুলো পৃথক অঞ্চলে বিভক্ত অবস্থায় থাকে। হাইপোথ্যালামাস একটি সূক্ষ্ম অংশের সাহায্যে পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত থাকে। তোমরা জানো আমরা আমাদের দেহের গ্রন্থি রাজ বা মাস্টার গ্ল্যান্ড বলে থাকি পিটুইটারি গ্রন্থিকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটি গ্রন্থি, যাকে দেখতে মটর দানার মতো একটা গ্রন্থি। এই গ্রন্থিটাই কিন্তু আমাদের বডির সব গ্রন্থি কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, সব ধরনের হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখতে পাচ্ছি যে আমাদের মস্তিষ্কের 2 নম্বর খণ্ডটি বা অংশটি, সেটি হচ্ছে মধ্য মস্তিষ্ক। আমরা চিত্রে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মধ্য মস্তিষ্কের অবস্থাটি ঠিক এখানে, এবং মধ্য মস্তিষ্ক আরো অনেকগুলো অংশ নিয়ে গঠিত। তো মধ্য মস্তিষ্ক মোটামুটি 3টি প্রধান অংশ নিয়ে গঠিত। ঠিক বলেছি আমরা, সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা এবং সেরেব্রাল অ্যাকুইডাক্ট। আমি আগেই বলেছি এই অংশগুলোর বিস্তারিত আলোচনা তোমরা তোমাদের পরবর্তী শ্রেণীতে আর উচ্চ শ্রেণীতে পাবে। আপাতত আমরা জেনে রাখি যে আমাদের এখানে পশ্চাৎ মস্তিষ্ক এবং অগ্র মস্তিষ্ক এর মধ্যবর্তী জায়গায় মধ্য মস্তিষ্কের অবস্থান, ঠিক কর্পাস ক্যালোসামের একটু নিচের দিকে, এবং মেডুলা অবল্যাঙ্গাটা আর হলো পন্স এর ঠিক উপরের দিকে এই মধ্য মস্তিষ্কটা অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা জেনে নেই আমাদের মস্তিষ্কের যে লাস্ট অংশটি অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্ক নিয়ে। এটি মস্তিষ্কের পশ্চাৎ অংশ এবং 3টি প্রধান অংশের সমন্বয়ে গঠিত। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আলাদা কালার করা যে অংশগুলো অর্থাৎ পন্স, সেরেবেলাম এবং মেডুলা অবল্যাঙ্গাটা, এই 3টি প্রধান অংশ নিয়ে আবার পশ্চাৎ মস্তিষ্ক গঠিত। তো সেরেবেলাম আমরা দেখতে পাচ্ছি যে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, যা সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে অবস্থিত। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটির নাম হচ্ছে সেরেবেলাম। কুণ্ডলীকৃত 2টি সমগোলার্ধে গঠিত। গোলার্ধ দুটি ভার্মিস নামে একটি ক্ষুদ্র যোজকের সাহায্যে পরস্পর যুক্ত অবস্থায় থাকে। তো এই অংশটির নাম হচ্ছে সেরেবেলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টি অংশ, একটি পন্স এবং মেডুলা অবল্যাঙ্গাটা। আমরা এখন আলোচনা করছি মেডুলা অবল্যাঙ্গাটা নিয়ে, যে পন্সের নিচের কিনারা ঘেঁষে প্রসারিত এই অংশটি হচ্ছে পন্স, যার নিচের কিনারা ঘেঁষে প্রসারিত অনেকটা পিরামিড আকৃতির একটি দণ্ডাকার অংশ, যার নাম হচ্ছে মেডুলা অবল্যাঙ্গাটা। তো মেডুলা অবল্যাঙ্গাটা কি করে? করোটিক স্নায়ুর উৎপত্তি স্থল হিসেবে কাজ করে এবং সংশ্লিষ্ট স্নায়ুর কাজ নিয়ন্ত্রণ করে। এখান থেকে যে স্নায়ুগুলো বেরিয়ে যায় সেগুলোর কাজ নিয়ন্ত্রণ করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখতে পাচ্ছি যে এখানে আরেকটি সুনির্দিষ্ট গঠন, এই অংশটি আসলে ভিন্ন রং দিয়ে একটু হাইলাইট করা হয়েছে, যাকে আমরা বলছি পন্স। আমরা জানি যে মেডুলা অবল্যাঙ্গাটার ঠিক উপরের অংশটির নাম হচ্ছে পন্স, এবং মেডুলা অবল্যাঙ্গাটার উপরের অংশের মেঝে অবস্থিত আড়াআড়ি স্নায়ুতন্তু নির্মিত একটি পুরু ব্যান্ড, যাকে বলেছি আমরা পন্স। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে আমাদের 3টি প্রধান অংশ মস্তিষ্কের বিভিন্ন অংশগুলো নিয়ে গঠিত: অগ্র বা গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। এই মুহূর্তে তোমাদের হাতের কাছে যদি কাগজ কলম থেকে থাকে, তাহলে তোমরা আমার সাথে মস্তিষ্কের 3টি প্রধান অংশের সাথে সম্পৃক্ত যে কাজগুলো তোমরা আমার সাথে চাইলে লিখেও নিতে পারো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে আমাদের অগ্র বা গুরু মস্তিষ্ক এবং এর কাজগুলো কি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি বালক খুব চিন্তায় মগ্ন। তো অগ্র মস্তিষ্কের কাজ হলো চিন্তা করা, উদ্ভাবন করা, সৃজনশীল কোনো কাজের সাথে সংযুক্ত করা। ঠিক এটি একটি কাজ। আমরা দেখছি যে এখানে সে আবার ঘ্রাণও নিচ্ছে, তার মানে কি ঘ্রাণ বা এই ধরনের অনুভূতি গ্রহণের কাজের সাথে রিলেটেড আমাদের অগ্র মস্তিষ্ক। আবার আমরা দেখতে পাচ্ছি যে একজন খুব চিন্তা করে কিছু একটা লিখছে, পরীক্ষার মধ্যে কোনো কিছু লিখছে, তার মানে সে সৃজনশীল কিছু কাজের সাথে রিলেটেড। আমরা আগেও বলেছি এই ধরনের কাজগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক। এবং আমাদের দেহের যে পেশি সঞ্চালন, আমরা হাঁটা চলা করি, মুভমেন্ট করি, বিভিন্ন কাজকর্ম করি সব ধরনের, এবং আমাদের দেহের ডান পাশের অংশগুলো ডান দিকের পেশি, বাম পাশের অংশগুলো বাম দিকের পেশি, এই কাজগুলোর সাথে রিলেটেড হচ্ছে আমাদের এই অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্কের কাজ। এবার আমরা দেখে নেই যে মধ্য মস্তিষ্ক
তোমরা চিহ্নিত চিত্র দেখে ঠিকই বুঝেছো এটি হচ্ছে মধ্য মস্তিষ্ক। এটি কি কি কাজের সাথে রিলেটেড? তো মধ্য মস্তিষ্ক গুরু মস্তিষ্ক এবং পন্সের মাঝখানে অবস্থিত, এটা আমরা জানি। এবং এটি মূলত হচ্ছে শ্রবণ এবং অক্ষি গোলকের সঞ্চালন বা অক্ষি পেশির সঞ্চালনের সাথে রিলেটেড থাকে। চোখকে নাড়াচাড়া করা, চারদিকে ঘোরানো, এই কাজগুলোর সাথে রিলেটেড থাকে। এবং শোনার ক্ষেত্রে বা শ্রবণের ক্ষেত্রে এরা সহায়তা করে। পাশাপাশি হচ্ছে যে দর্শন দেখার ক্ষেত্রেও মধ্য মস্তিষ্ক ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা চিহ্নিত অংশটি দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এবং তোমরা জানো, আগে আমরা আলোচনা করেছি, এটি তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত পশ্চাৎ মস্তিষ্কে: সেরেবেলাম, মেডুলা অবল্যাঙ্গাটা এবং পন্স। তো আমরা জানলাম যে এই অংশগুলো, এই অংশটি পন্স, সেরেবেলাম এবং মেডুলা কি কাজ করে। পাশে চিত্র দেখেই আমরা বুঝতে পারতেছি যে আমাদের হার্টবিট নিয়ন্ত্রণ করা, অর্থাৎ হৃৎপিণ্ডের গতিকে নিয়ন্ত্রণ করা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, এবং আমাদের পৌষ্টিকতন্ত্রেরও বিভিন্ন কাজের সাথে আসলে পশ্চাৎ মস্তিষ্ক রিলেটেড। এর বাইরেও এখান থেকে বিভিন্ন ধরনের স্নায়ুতন্তু বেরিয়ে গেছে, এবং যে স্নায়ুগুলো বেরিয়ে গেছে সেই স্নায়ুগুলোর কাজগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এগুলো সহায়তা করে থাকে বা কাজ নিয়ন্ত্রণ করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তিন ধরনের মস্তিষ্কের যে স্তরগুলো দেখতে পেলাম, বা মস্তিষ্কের গঠনের তিনটি অংশ দেখতে পেলাম, প্রত্যেকটি অংশের কাজগুলো আমরা দেখলাম। চলো এবার আমরা একটি মস্তিষ্কের চিত্র আঁকার চেষ্টা করি। তো মস্তিষ্ক আঁকার চিত্র আঁকার ক্ষেত্রে সবার আগে বাইরের দিকে চাইলে তোমরা এরকম একটি মানুষের অবয়বের মতো এঁকে নিতে পারো। এরপর মস্তিষ্কের মূল গঠনটা কেমন হবে এটুকু লিখে নিতে পারো। এরপর হলো কর্পাস ক্যালোসাম, তারপর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড এবং মেডুলা অবল্যাঙ্গাটা, পন্স, এই জাতীয় অংশগুলো লিখে নিতে পারো। সেরেবেলাম এটি লিখে নিতে পারো, এবং মস্তিষ্কের যে গুরু মস্তিষ্কের যে অংশটি সেটি ভাবে লিখে নিতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠের মূল্যায়নে চলে যাই। চলো আমরা দেখে নিই আমাদের পাঠের মূল্যায়নে কি আছে। যেখানে একটি প্রশ্ন দেওয়া আছে, উপরে চিত্রে চিহ্নিত কোন অংশটির কাজ ঘ্রাণ নেয়া। আমরা আমাদের আগেই দেখেছি আমরা যে আমাদের সি অংশটি এখানে, অর্থাৎ আমাদের গুরু মস্তিষ্ক, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ আলাদা করে হাইলাইটিং করছে এখানে, যে আমাদের গুরু মস্তিষ্ক যার কাজ হচ্ছে ঘ্রাণ নেয়া। বি চিহ্নিত অংশটির নাম কি? খুব সহজে আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে সেরেবেলাম, বি চিহ্নিত অংশ, তার মানে ঘ হচ্ছে সঠিক উত্তর। এবং আমরা দেখি যে এ চিহ্নিত অংশটি আবার ডট ডট ডট, তার মানে অসমাপ্ত বাক্য দিয়ে একটি বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন এখানে করা হয়েছে। যেখানে গুরু মস্তিষ্ক পন্সের মাঝে লঘু মস্তিষ্ক, নিশ্চয়ই এর নাম লঘু মস্তিষ্ক নয়, যেহেতু আমরা এ চিহ্নিত অংশটিকে সহজেই বুঝতে পারতেছি যে দৃষ্টি এবং শ্রবণ শক্তির সাথে এটি সম্পৃক্ত অবস্থায় থাকে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এটি হলো আমাদের মধ্য মস্তিষ্কের অংশ, এবং এটির আনসার হচ্ছে 1 এবং 3। স্বভাবতই এর বৈশিষ্ট্য অনুসারে আনসার হচ্ছে 1 এবং 3। এরপর আমরা দেখে নেই যে আমরা এখানে তিনটি চিত্র দেখতে পাচ্ছি। একটি হলো ঘ্রাণ নেওয়া হচ্ছে, আর একটি হলো শ্বাসক্রিয়াটা দেখানো হচ্ছে, এবং আরেকটি আমরা দেখতে পাচ্ছি যে মানুষের চলাফেরা বা পেশি, অস্থিপেশির সঞ্চালন, এই বিষয়গুলো লক্ষ্য করা হচ্ছে। তোমরা নিশ্চয়ই এইগুলোর উত্তর নিজেরা পাঠের আলোচনা থেকে দিতে পারবে। তারপরে তোমরা বইয়ের সহায়তা নিয়ে এই কাজগুলোর উত্তর তোমরা রেডি করবে, এবং আমি প্রত্যাশা করছি যে আজকের আলোচনায় খুব সহজেই এই উত্তরগুলো তোমাদের জানা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমাদের প্রত্যেকটি ক্লাস থেকে একটি ধারাবাহিক মূল্যায়ন রয়েছে, তো বাড়ির কাজটি ঝটপট লিখে নাও। মস্তিষ্কের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমরা দেখেছিলাম যে একটি মস্তিষ্কের চিহ্নিত চিত্র কিভাবে আঁকতে হয়। মস্তিষ্কের চিহ্নিত চিত্র তোমরা এখানে অঙ্কন করবে এবং সেটি সংরক্ষণ করবে। স্কুলে যখন ফিরে আসবে শ্রেণীর শিক্ষককে অবশ্যই সেটি দেখাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা তোমাদের এই ক্লাসটি তোমাদের প্রিয় কিশোর বাতানে খুঁজে পাবে, এবং সেখানে কুইজে অংশগ্রহণ করবে। তারপরে যদি কোনো মতামত জানানোর থাকে সেখানে মতামত দিলে আমরা চেষ্টা করব রিপ্লাই দিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলেই সুস্থ থাকো,
নিরাপদে থাকো। ধন্যবাদ।